হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম ক্লাস, অধ্যায় ১, তাপগতিবিদ্যা। এটা আজকে আমরা শুরু করব। মূলত আমাদের ক্লাসটা হচ্ছে এইচএসসি 25, এইচএসসি বেসড লেখাপড়া হবে, অর্থাৎ যতটুকু দরকার ঠিক ততটুকুর জন্যই আর কি। তো বেশি কথা না বলে আমরা শুরু করি। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে নিশ্চয়ই সেটা কমেন্টে জানাবেন। আচ্ছা, তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স বলা হয় ইংলিশে। এই তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এইটা শুরু করার আগে আমাদেরকে দুইটা টপিক সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে, প্রথমে জানতে হবে যে তাপ এবং তাপমাত্রা। তাপ এবং তাপমাত্রা। তাপ কি এবং তাপমাত্রা কি? তাপ তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আবার বলা যায় যে বাহ্যিক কারণ আমাদের গরম বা ঠান্ডার অনুভূতি জাগায় বা জাগাতে চায়। অর্থাৎ যে বাহ্যিক কারণে আমাদের অনুভূতি জাগে। আর তাপমাত্রাটা কি? তাপমাত্রাটা হচ্ছে এই তাপের পরিমাপক। অর্থাৎ কোনো বস্তু বা কোনো পদার্থ সেটা কতটুকু ঠান্ডা নাকি গরম সেটা যা দ্বারা নির্দেশ করা যায়, অর্থাৎ তাপের যে পরিমাপক সেটাই হচ্ছে তাপমাত্রা। এক কথা আমরা বলতে পারি যে তাপের পরিমাপক কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম তা নির্দেশ করে হচ্ছে তাপমাত্রা। আর তাপ হচ্ছে আমাদের হচ্ছে ঠান্ডা বা গরমের অনুভূতি জাগে। আর আমাদের যে তাপগতিবিদ্যা, এই তাপগতিবিদ্যা কি? তাপগতিবিদ্যা হচ্ছে যে পদার্থবিজ্ঞানের যে শাখায় হচ্ছে তাপ আর হচ্ছে যান্ত্রিক শক্তি, এই দুইটা বিষয়ের মধ্যে আলোচনা করা হবে। অর্থাৎ তাপ এবং যান্ত্রিক শক্তি, তাপ থেকে যান্ত্রিক শক্তি আর যান্ত্রিক শক্তি থেকে তাপ, এই দুইটার হচ্ছে রূপান্তর এবং কিভাবে কি কাজ করবে সেই সিস্টেমটা নিয়েই হচ্ছে তাপগতিবিদ্যায় আলোচনা করা হবে। তো তাপগতিবিদ্যা কাকে বলে, এটা যদি আমাদের পরীক্ষা আসে যে তাপগতিবিদ্যা কাকে বলে কমার্কের ক্ষেত্রে, তাহলে এটা লেখা যায় যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ যান্ত্রিক শক্তির বিভিন্ন প্রকার শক্তির মধ্যে সম্পর্ক আলোচনা করা হয়। আমি লিখে দিচ্ছি যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ যান্ত্রিক শক্তি ও অন্যান্য শক্তির মধ্যে সম্পর্ক আলোচনা করা হয় তাকেই বলা হয় তাপগতিবিদ্যা। এখন তাপমাত্রা, যে তাপের যে পরিমাপক তাপমাত্রা, সেই তাপমাত্রা পরিমাপক যে যন্ত্র, সেই তাপমাত্রা পরিমাপক যন্ত্রের আমরা নাম সবাই জানি, যে তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার।
এই থার্মোমিটার অনেক প্রকারের হতে পারে। একটা হতে পারে পারদ থার্মোমিটার, আর একটা হতে পারে রোদ থার্মোমিটার, আর একটা হতে পারে গ্যাস থার্মোমিটার, এরকম আরও অনেক থার্মোমিটার হতে পারে। তো এই যে এই থার্মোমিটারগুলো হচ্ছে দুইটা জিনিসের উপর হচ্ছে নির্ভর করে তৈরি হয়। একটা যদি আমি বলি, একটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, আর আরেকটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। এই দুইটা জিনিসের উপর মূলত নির্ভর করেই হচ্ছে আমাদেরকে থার্মোমিটার তৈরি করা হয়। এখন আমরা আরেকটা পেজ নিই, যে উষ্ণতামিতিক পদার্থ আর হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, এই দুইটা জিনিসটা হচ্ছে কি। তো উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে যে তাপমাত্রাটা পরিমাপের জন্য উপযোগী পদার্থের যেসব ধর্ম কাজে লাগানো হয় ওই পদার্থকে বলা হবে উষ্ণতামিতিক ধর্ম। অর্থাৎ উষ্ণতামিতিক ধর্ম কি? উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে যে তাপমাত্রা পরিমাপের জন্য পদার্থের যেসব ধর্ম, তাপমাত্রা পরিমাপের জন্য উপযোগী পদার্থের ধর্মগুলোকে বলা হবে উষ্ণতামিতিক ধর্ম। তো এই উষ্ণতামিতিক ধর্মগুলোর মধ্যে হচ্ছে কি কি থাকতে পারে, যেমন হচ্ছে সরু কাচনল, একটা সরু কাচনলের মধ্যে তরল স্তম্ভের দৈর্ঘ্য। তারপর হচ্ছে যেমন হচ্ছে পারদ থার্মোমিটারের মধ্যে আমি যদি বলি, যে পারদ থার্মোমিটারের মধ্যে যেমন পারদ থার্মোমিটারে পারদের প্রসারণ, তারপর হতে পারে হচ্ছে সরু কাচনলের মধ্যে তরল স্তম্ভের দৈর্ঘ্য বা স্থির আয়তনে গ্যাসের চাপ বা স্থির আয়তন, অর্থাৎ হচ্ছে যে পদার্থের ধর্ম যেগুলো হচ্ছে সংকোচন, প্রসারণ, আয়তনের বৃদ্ধি হ্রাস, এগুলো হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। আর উষ্ণতামিতিক পদার্থ হিসেবে, মানে উষ্ণতামিতিক ধর্মে উষ্ণতামিতিক পদার্থ উষ্ণতামিতিক পদার্থ কি? উষ্ণতামিতিক পদার্থ হচ্ছে যেসব পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়, সেটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। অর্থাৎ যেই সব পদার্থ ব্যবহার করে তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা নির্ণয় করা হয়, এটা যদি হয় যে পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে, যেসব পদার্থের উষ্ণতামিতিক ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয়। এখন উষ্ণতামিতিক পদার্থগুলোর মধ্যে কি কি থাকতে পারে? উষ্ণতামিতিক থাকতে পারে হচ্ছে পারদ, তারপর থাকতে পারে হচ্ছে অ্যালকোহল, তারপর এর মধ্যে থাকতে পারে হচ্ছে
পরিবাহী বা অর্ধপরিবাহী বিভিন্ন রকম পদার্থ, গ্যাস, বায়ু এটসেট্রা এটসেট্রা ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। পরিবাহী বা অর্ধ পরিবাহী পদার্থ। এখন আমাদের এমসিকিউর জন্য, এইচএসসি এমসিকিউর জন্য বা মেডিকেলের এমসিকিউর জন্য হচ্ছে কিছু কিছু থার্মোমিটার আর তাদের উষ্ণতামিতিক পদার্থ এবং উষ্ণতামিতিক ধর্ম সম্পর্কে জানতে হয়, সেটা আমরা লিখে দিচ্ছি। প্রথমে লিখি থার্মোমিটারের নাম। থার্মোমিটারের নাম। এই পাশে আমরা লিখব হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, যে কোন থার্মোমিটারের ক্ষেত্রে কি কি উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করা হবে। আর এখানে আমরা লিখব হচ্ছে কি কি উষ্ণতামিতিক ধর্ম। যারা ভিডিওটি দেখতেছি তারা হচ্ছে আমার সাথে সাথে লিখতে শেষ করি। তো প্রথমেই আমাদের হচ্ছে পুরো পরিচিত 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে তরল পারদ থার্মোমিটার। তরল পারদ থার্মোমিটার। এই তরল পারদ থার্মোমিটারের ক্ষেত্রে ব্যবহার করা হয় কৈশিক নলে, মানে যে কাচের যে গ্লাসটা ওটার তরল স্তম্ভ। এই তরল স্তম্ভের মধ্যে কি কি ব্যবহার করা হতে পারে, যেমন হচ্ছে কি পারদ, তারপর হচ্ছে অ্যালকোহল, এই দুইটা জিনিস ব্যবহার করা হতে পারে। আর এর উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে তরল স্তম্ভের দৈর্ঘ্য। তরল স্তম্ভের দৈর্ঘ্য। তারপরে হচ্ছে 2 নম্বরে আমাদের একটা থার্মোমিটার থাকে, একটা হচ্ছে স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার। আচ্ছা, এই কালি নিলে দেখা যাবে না। স্থির আয়তনে গ্যাস থার্মোমিটার। স্থির আয়তনে গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে যেহেতু থার্মোমিটার নামই হচ্ছে স্থির আয়তন গ্যাস, সুতরাং এর জায়গায় উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ব্যবহার করা হবে স্থির আয়তনের গ্যাস। আর উষ্ণতামিতিক ধর্ম হিসেবে এখানে আসবে হচ্ছে গ্যাসের চাপ, অর্থাৎ পি। গ্যাসের চাপ বা হচ্ছে পি। কারণ হচ্ছে আমরা জানি যে গ্যাসের যে 3টা ধর্ম থাকে, তো গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের তাপমাত্রা। তো আমরা তো হচ্ছে কি তাপমাত্রা নির্ণয় করব। তো স্থির আয়তন অর্থাৎ হচ্ছে ভি যদি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে পি থাকতে হবে ভ্যারিয়েবল, যেটা হচ্ছে আমাদের পি আপ ডাউন করবে। এই পি আপ ডাউনের উপর নির্ভর করেই হচ্ছে আমাদের এই তাপমাত্রা নির্ণয় করা হয়। এই জন্যই স্থির আয়তনে গ্যাস থার্মোমিটারে উষ্ণতামিতিক পদার্থতে স্থির আয়তনে গ্যাস ব্যবহার করা হয় এবং উষ্ণতামিতিক ধর্মে ব্যবহার হয় গ্যাসের চাপ, অর্থাৎ গ্যাসের চাপের পরিবর্তনের উপর নির্ভর করবে গ্যাসের তাপমাত্রা। তারপর স্থির আয়তন গ্যাস যেহেতু আছে, তো সেই হিসেবে আমাদের থাকবে স্থির চাপ। আয়তন যদি স্থির করা যায় তাহলে সেক্ষেত্রে চাপও স্থির করা যাবে। সেই হিসেবে থাকবে স্থির চাপ গ্যাস থার্মোমিটার।
এটার ক্ষেত্রে উষ্ণতামিতিক পদার্থ হিসেবেও স্থির আয়তন গ্যাসের থার্মোমিটারের মতোই উষ্ণতামিতিক পদার্থ হিসেবে ব্যবহার করা হবে স্থির চাপে গ্যাস, এবং উষ্ণতামিতিক ধর্ম হিসেবে থাকবে, এই ক্ষেত্রে থাকবে হচ্ছে কি গ্যাসের আয়তন অর্থাৎ ভি। কারণ এখানেও সেম পি ভি টি, এখানে স্থির চাপে অর্থাৎ হচ্ছে কি পি চাপ হচ্ছে কি কনস্ট্যান্ট, চাপ কনস্ট্যান্ট হওয়ার কারণে হচ্ছে ভি হচ্ছে ভ্যারিয়েবল হবে, ভি ভ্যারিয়েবল হওয়ার কারণে ভি এর উপরেই হচ্ছে তাপমাত্রাটা নির্ভর করবে। এর জন্য উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে কি গ্যাসের আয়তন। পরে 4 নাম্বার যেটা আরেকটা শুধু আমাদের রাখবে সেটা হচ্ছে থার্মোকাপল। এটা অনেক সময় পরীক্ষায় আসে, এটা বিভিন্ন বইয়ে দেওয়া থাকে যে থার্মোকাপল। থার্মোকাপলটা হচ্ছে মূলত তাপ তড়িৎ থার্মোমিটার। থার্মোকাপলের অপর নাম হচ্ছে তাপ তড়িৎ থার্মোমিটার। এখানে থার্মোকাপল নাম ব্যবহার করার কারণ হচ্ছে এখানে হচ্ছে দুইটা ধাতব পদার্থের যুগল ব্যবহার করা হয়, অর্থাৎ দুইটা ধাতব পদার্থের উপর নির্ভর করে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে থাকে হচ্ছে আমাদের দুটি ধাতব পদার্থ। এই দুটি ধাতব পদার্থ ব্যবহার করেই মূলত হচ্ছে থার্মোমিটারটি তৈরি করা হয়। দুটি ধাতব পদার্থের যুগল। আর উষ্ণতামিতিক ধর্ম হিসেবে থাকে হচ্ছে এদের তাপীয় তড়িৎচালক বল বা তাপীয় তড়িৎচালক শক্তি বা ইএমএফ। তাপীয় তড়িৎচালক বল বা তাপীয় তড়িৎচালক শক্তি। তো এই চারটা হচ্ছে থার্মোমিটারের নাম, এবং হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ এবং উষ্ণতামিতিক ধর্ম। এটা হচ্ছে মাঝে মধ্যে আমাদের এমসিকিউতে আসে। তো আশা করি একটু বুঝতে পেরেছি। তো এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের তাপীয় সমতা। তাপীয় সমতা জিনিসটা কি? তাপীয় সমতা, ধরো তুমি একজন আর তোমার বন্ধু আছে একজন, তো তোমার কাছে ধরো হচ্ছে 100 টাকা আছে আর ওর কাছে আছে হচ্ছে 20 টাকা। তো ও ধরো কোনো একটা জিনিস কিনতে গেছে, তো কেনার সময় একটা আইসক্রিম কিনতে গেছে, তো আইসক্রিমের দাম হচ্ছে 50 টাকা। তো ও চাইছে কি যে দুইটা আইসক্রিম কিনবে। এখন ওর কাছে আছে হচ্ছে 20 টাকা, তোমার কাছে আছে 100 টাকা। এখন আইসক্রিমের দাম কত? আইসক্রিমের দাম হচ্ছে দুইটা যদি কিনতে চাই তাহলে মোট আইসক্রিমের দাম দাঁড়ায় হচ্ছে 100 টাকা। তো ও বলছে যে দোস্ত আমার কাছে তো 20 টাকা আছে, আমাকে আরও 30 টাকা দে আর তুই বাকি 50 টাকা দে। অর্থাৎ এ কিছু টাকা দিবে, এ কিছু টাকা গ্রহণ করবে, তারপর হচ্ছে দুজনের মধ্যে হচ্ছে সমান সমান টাকা নিয়ে তারপর হচ্ছে আইসক্রিম কিনবে। ঠিক সেরকমভাবেই ধরো একটা বস্তু তার তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, আর একটা বস্তু তার তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তো এই দুইটা বস্তুর মধ্যে দুইটা বস্তু যদি আমরা একসাথে রেখে দিই তখন এই বস্তু কিছু পরিমাণ তাপ হচ্ছে বর্জন করবে। কারণ হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের যে বস্তু এর কাছে অতিরিক্ত তাপ আছে, আর এই 20 ডিগ্রি সেলসিয়াস এ কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে কারণ এর কাছে তাপের পরিমাণটা কম আছে। সেই হিসেবে এ কিছু পরিমাণ তাপ বর্জন করবে আর এ সেই বর্জনকৃত তাপ গ্রহণ করবে। যখনই তাপে বর্জন করবে এবং এ তাপ গ্রহণ করবে দেখা যাবে যে
কিছু সময় পর তাপ গ্রহণ বর্জন শেষে এরও দেখা যাচ্ছে যে তাপমাত্রা হচ্ছে 50, না তাপমাত্রা 50 হবে না, কারণ হচ্ছে 120, এর তাপমাত্রা হবে হচ্ছে, যেহেতু 120 সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে, এই বস্তুর তাপমাত্রা হবে তখন হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস, এই বস্তুর তাপমাত্রা হবে 60 ডিগ্রি সেলসিয়াস। কারণ কি? কারণ আমরা এই জায়গায় লেখা আছে যে সমতা। সমতা মানে কি? সমতা মানে হচ্ছে সমান, অর্থাৎ হচ্ছে কি সমান ভাগে ভাগ হবে, অর্থাৎ এও কিছু পরিমাণ তাপ বর্জন করবে, এও কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে। এই দুইটা তাপ গ্রহণ বর্জনের মাধ্যমে হচ্ছে এই দুইটা হচ্ছে সমান হবে। এখন একটা বস্তু ধরো হচ্ছে এ বস্তু, আর একটা হচ্ছে ধরো বি বস্তু, আর একটা বস্তু আছে তিনটা সি বস্তু। এই তিনটা বস্তু আমি একসাথে লাগাই দিছি। এখন এই এ বস্তু আর সি বস্তুর মধ্যে কোনো প্রকার তাপ গ্রহণ বা বর্জন হচ্ছে না, অর্থাৎ এই বস্তু একটা সাম্যাবস্থায় আছে, এই বস্তু একটা সাম্যাবস্থায় আছে, দুইটা বস্তুর মধ্যেই কোনো প্রকার তাপ গ্রহণ বা বর্জন হচ্ছে না। আবার এই বি বস্তু এবং এই সি বস্তু, এই দুইটা বস্তুর মধ্যেও কোনো প্রকার তাপ গ্রহণ বা বর্জন হচ্ছে না, অর্থাৎ বি বস্তু সি বস্তুর সাথে সাম্যাবস্থায়, এদিকে এ বস্তু হচ্ছে সি বস্তুর সাথে সাম্যাবস্থায়। তো এ বস্তু সি বস্তুর সাথে যেহেতু সাম্যাবস্থায়, বি বস্তু ও সি বস্তুর সাথে যেহেতু সাম্যাবস্থায়, তাহলে আমরা বলতে পারি না যে এ আর হচ্ছে বি, এই দুইটা বস্তু সাম্যাবস্থায় আছে। আমরা যদি ধরো যে শুরুতে তিনটা বস্তু আলাদা আলাদা কল্পনা করি, এটা হচ্ছে 100 র্যান্ডমলি, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 50, এ বি সি। প্রথমে আমরা করলাম কি, এ বস্তুর সাথে আমরা সি বস্তুকে জোড়া লাগাই দিলাম। এ বস্তুর সাথে আমরা যখন সি বস্তুকে জোড়া লাগাই দিলাম, তখন ধরো তারা একটা সাম্যাবস্থায় আসছে, সাম্যাবস্থায় আসছে 150, তো 150তে আসবে হচ্ছে 75 করে আসলো, বা 80-70 করে আসলো, না 75 করে আসবে, কারণ 80-70 হলে তারপর আবার কিছুক্ষণ পর তাপগ্রহণ বা বর্জন হতে পারে। তো দেখা গেল যে এ বস্তুর সাথে বি বস্তু যখন হচ্ছে সাম্যাবস্থায় যখন জোড়া লাগানো হলো, তখন দেখা গেল যে 75 করে আসলো। আবার যখন হচ্ছে বি বস্তুর সাথে যখন আমি সি বস্তু লাগাইলাম, তখন দেখা গেল যে 70, তখন দেখা গেল যে 35 করে আসলো। যখন আমরা এ বি সি এই তিনটা বস্তুকে রাখবো, তখন এই তিনটা বস্তুর মধ্যে টোটাল যে শক্তিটা আছে বা টোটাল যে তাপমাত্রাটা আছে, সেটা হচ্ছে তিনটা বস্তুর মধ্যেই তারা তিনজনই সমানভাবে বন্টন করে নিজেদের মধ্যে সাম্যাবস্থায় আসবে। অর্থাৎ এখানে তো 170, 170কে 3 দিয়ে ভাগ করলে যত আসে, এ বস্তু তত ভাগ করবে, বি বস্তু তত লাভ করবে এবং সি বস্তু তত লাভ করবে। এই কথাটা আমি বোঝাতে চাইছি যে এ বস্তু যদি সি বস্তুর সাথে যদি সাম্যাবস্থায় থাকে, বি বস্তু যদি সি বস্তুর সাথে সাম্যাবস্থায় থাকে, তবে অটোমেটিকভাবে এ বস্তু হচ্ছে বি বস্তুর সাথে সাম্যাবস্থায় চলে আসবে। এতটুকু ক্লিয়ার? তো আমি যেই কথাটা বলছি, এটাই হচ্ছে মূলত হচ্ছে তাপগতিবিদ্যার হচ্ছে শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো না, 3টা সূত্রই আছে। তো 3টা সূত্রের মধ্যেই হচ্ছে, 3টা সূত্রের মধ্যে প্রথম সূত্র বা শূন্যতম সূত্র যেটা বলা হয়, শূন্যতম সূত্রই হচ্ছে যে এটা, যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, বা ইংলিশে বলা হয় 0th ল অফ থার্মোডায়নামিক্স। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলে? যে দুইটা বস্তু, অর্থাৎ এ আর হচ্ছে বি, এটাই আমি ব্যাখ্যা আকারে অনেক সময় আছে সূত্রটা, যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে, যদি তৃতীয় কোনো বস্তুর সাথে সাম্যাবস্থায় থাকে,
অর্থাৎ এ আর হচ্ছে বি দুইটা বস্তু যদি সি বস্তুর সাথে সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটিও পরস্পরের সাথে সাম্যাবস্থায় অবস্থান করবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন তাপীয় সমতা বোঝার পরে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। কারণ হচ্ছে যেহেতু আমরা তাপমাত্রা নির্ণয় করব, তো তাপমাত্রা নির্ণয় করার জন্য আমাদের যে তাপমাত্রা পরিমাপক যন্ত্র সেটা হচ্ছে থার্মোমিটার। এখন সেই থার্মোমিটার কিন্তু এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করেই তৈরি করা হয়। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। এটা হচ্ছে HSMCQতে আসি যে থার্মোমিটার তাপগতিবিদ্যার কোন সূত্রের উপর নির্ভর করে তৈরি করা হয়। থার্মোমিটার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর নির্ভর করে তৈরি করা হয়। এই লাইনটা মাস্ট মনে রাখবা, এটা হচ্ছে আসবেই। তো এই যে থার্মোমিটার যে তৈরি, এখন আমাদের তো থার্মোমিটার তৈরি করা লাগবে, যে কোনো একটা থার্মোমিটার। তো থার্মোমিটার তৈরি করার জন্য আমরা জানি যে আমরা যে কোনো একটা থার্মোমিটার জানি যে থার্মোমিটারের ক্ষেত্রে হচ্ছে একটা নিম্ন স্থিরবিন্দু থাকে, একটা ঊর্ধ্ব স্থিরবিন্দু থাকে। আমাদের বাসায় যে পারদ থার্মোমিটার আছে সেই জায়গায় আমরা দেখতে পাবো যে 0 ডিগ্রি, ওটা তো হচ্ছে ফারেনহাইট, যে 98 থেকে মেনলি শুরু হয়। 98 থেকে এখানে বাড়তে প্রায় হচ্ছে 180 পর্যন্ত হচ্ছে চলে যায়। 180 বা 105 বা 106 সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখতে পাবো যে আমরা অনেক সময় 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, আবার কেলভিন স্কেলের ক্ষেত্রে ধরো 273 কেলভিন থেকে 373 কেলভিন পর্যন্ত এরকম ভাগ করা থাকে। ফারেনহাইটের ক্ষেত্রে আমাদের বাসাবাদের যেটা হচ্ছে মেইনলি ফারেনহাইট, সেটার ক্ষেত্রে হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট থেকে সেটার ক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সেটা বজায় থাকে। তো এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, 273 কেলভিন বা ধরো 98, যে কোনো একটা র্যান্ডম তাপমাত্রায় যদি যে কোনো একটা থার্মোমিটারও যদি আমরা তৈরি করতে চাই, তো এই যে নিম্নে যে বিন্দুটা থাকে, অর্থাৎ যেখান থেকে আমাদেরকে বলা যায় যে স্টার্টিং পয়েন্ট, সেটারই একটা নাম আছে, সেটা হচ্ছে কি নিম্ন স্থিরবিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক। এটার অনেকগুলো নাম আছে, যে নিম্ন স্থিরবিন্দু, নিম্ন স্থিরাঙ্ক, বরফ বিন্দু, বা হচ্ছে আইস পয়েন্ট বা হিমাঙ্ক। আর এই যে সর্বোচ্চ যে পয়েন্টগুলো, এই সর্বোচ্চ পয়েন্টগুলোর 100 ডিগ্রি সেলসিয়াস, 373 কেলভিন বা 105, 106 বা যেটাই থাকুক, যে সর্বোচ্চ আমি যে কোনো একটা র্যান্ডম একটা থার্মোমিটার তৈরি করবো, যেটার হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, সেটাকেই বলা যায় যে এই তাপমাত্রা পর্যন্ত সে নির্ণয় করতে পারবে। এটাকেই বলা হয়ে থাকে ঊর্ধ্ব স্থিরবিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্পবিন্দু বা হচ্ছে স্ফুটনাঙ্ক।
এটা পরীক্ষার সময় বিভিন্ন নামে আসে। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কত থাকে, নিম্ন স্থিরবিন্দু ফারেনহাইট স্কেলে কত থাকে, সেটা আমরা সবাই মোটামুটি জানি যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে থাকে হচ্ছে নিম্ন স্থিরবিন্দু থাকে হচ্ছে 0°C, সেক্ষেত্রে থাকে 100°C। ফারেনহাইটের ডিগ্রির ক্ষেত্রে থাকে হচ্ছে 32°F থেকে শুরু হয় এবং সেটা শেষ হয় 180°F। আবার কেলভিন স্কেলের ক্ষেত্রে দেখা যায় যে 273 কেলভিন থেকে শুরু হয় এবং সেটা শেষ হয়ে থাকে 373 কেলভিনে। এগুলা সবগুলো হচ্ছে নিম্ন স্থিরবিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দু, আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি ঊর্ধ্ব স্থিরবিন্দু বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরবিন্দু। আচ্ছা, আমরা এখন হচ্ছে যে কোনো একটা র্যান্ডম থার্মোমিটার তৈরি করব। যেমন তাপমাত্রা পরিমাপের জন্য তো অনেক রকম থার্মোমিটার দেখা যায়, যেমন হচ্ছে আমরা যদি বলি যে রোদ থার্মোমিটার দেখা যায়, তারপরে হচ্ছে সেটার ক্ষেত্রে হচ্ছে যে সেলসিয়াস, যেটা আমাদের ক্ষেত্রে সচরাচর দেখা যায় যে সেলসিয়াস থার্মোমিটার, তারপরে হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার, আরও নানা রকম থার্মোমিটার তো দেখা যায়। তো ধরা যাক আমরা একটা র্যান্ডম একটা থার্মোমিটার তৈরি করতে পারবো, আমার তোমার যে কারো নামে হচ্ছে একটা থার্মোমিটার তৈরি করতে পারবো। তো এই থার্মোমিটার তৈরি করার জন্য একটা মূলনীতি আছে বা একটা সমীকরণ রয়েছে, যে মূলনীতি বা সমীকরণের মাধ্যমে যে কোনো প্রকার থার্মোমিটার আমরা তৈরি করতে পারি। তো আমরা এখন হচ্ছে সেই সমীকরণটাই দেখব, যে থার্মোমিটার হচ্ছে মূল সমীকরণ। থার্মোমিটার মূল সমীকরণ। এই সমীকরণের ডেরিভেশনটা আমাদের হচ্ছে এইচএসসিতে লাগবে না, মাঝে মধ্যে হচ্ছে অঙ্ক আসে। তো সেই হিসেবেই শুধু আমরা সমীকরণটাই হচ্ছে লিখে দিচ্ছি, যে সমীকরণটা হবে যে থিটা ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড ভাগ এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু এন। এটাই হচ্ছে থার্মোমিটার মূল সমীকরণ বা যে কোনো থার্মোমিটার তৈরির মূল সমীকরণ। এখন এই জায়গায় কোনটা কি ডিনোট করে, আমরা ধরি যে কোনো একটা থার্মোমিটার আমরা তৈরি করব। সো সেই থার্মোমিটার তৈরির একটা নিম্ন স্থিরবিন্দু আর একটা ঊর্ধ্ব স্থিরবিন্দু থাকতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো একটা দৌড় প্রতিযোগিতা করি, তো সেখানের হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে এন্ডিং পয়েন্ট যেরকম থাকে, ঠিক সেরকমভাবেই আমাদের থার্মোমিটার তৈরির সময় একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরবিন্দু আর একটা হচ্ছে নিম্ন স্থিরবিন্দু এবং ঊর্ধ্ব স্থিরবিন্দু থাকে। সেটাকেই আমরা বলছি এক্স আইস, যে এক্স একটা থার্মোমিটার এক্স আইস, আর আরেকটা হচ্ছে এক্স স্টিম বা ঊর্ধ্ব স্থিরবিন্দু। আর এটার মধ্যেই যে ব্যবধান, সেটাকে আমরা ডিনোট করছি এন। অর্থাৎ আমি যদি ডিনোট করি যে এক্স আইস, ধরি আমি একটা যে কোনো একটা থার্মোমিটার তৈরি করব, তার নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 15°, 15° বা 15, আর ঊর্ধ্ব স্থিরবিন্দু যেটা, সেটা হচ্ছে ধরা যাক 115। তো এই ক্ষেত্রে ব্যবধান কত? ব্যবধান হচ্ছে 100। এখন আমরা যে কোনো একটা তাপমাত্রায়, এই থার্মোমিটারের যে কোনো একটা তাপমাত্রায় তার হচ্ছে পাঠ বা মান, সেটাই হচ্ছে এক্স থিটা। ধরো যে এই জায়গায় দেখা যাক যে 37°, 37°র ক্ষেত্রে পাঠ দেখা যাইতেছে হচ্ছে কত, যে কোনো একটা র্যান্ডম একটা পাঠ দেখা যাইতেছে, যে আমার শরীরের তাপমাত্রা দেখা যাইতেছে হচ্ছে 37°, এই যে এই থার্মোমিটারের ক্ষেত্রে। তো এই সমীকরণ দিয়েই হচ্ছে মূলত থার্মোমিটারটা তৈরি করা হয়, যেখানে এক্স সাইজ হচ্ছে ওই থার্মোমিটার, যেই থার্মোমিটার আমরা তৈরি করব সেই থার্মোমিটারের নিম্নাঙ্ক বা নিম্ন স্থিরবিন্দু, এক্স স্টিম হচ্ছে ঊর্ধ্ব স্থিরবিন্দু বা হচ্ছে স্ফুটনাঙ্ক, এন হচ্ছে ব্যবধান, মানে কতটুকু ব্যবধান আছে নিম্নাঙ্ক এবং স্থিরবিন্দুর মধ্যে, আর এক্স থিটা হচ্ছে যে পাঠ বা উষ্ণতা মিতিক
ধর্ম, অর্থাৎ কতটুকু দৈর্ঘ্য প্রসারণ বা সংকোচন হলো, এখান থেকে আমরা বের করতে পারবো যে ধরো যদি আমরা একটা পারদ ব্যবহার করি, পারদ ব্যবহার করে যদি তৈরি করি, তো পারদ ব্যবহার করার ফলে এই জায়গায় হচ্ছে ধরো 37, এখান থেকে পারদের হচ্ছে এতটুকু হচ্ছে, অর্থাৎ হচ্ছে দৈর্ঘ্য এতটুকু হয়েছে। তো দৈর্ঘ্য যদি আমরা এতটুকু থেকে ধরো এই জায়গায় ছিল হচ্ছে 10 সেন্টিমিটার ছিল, 0 সেন্টিমিটার, প্রথমে তো হচ্ছে 0, আর এখানে বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে তখন 10 সেন্টিমিটার। তো সেই ক্ষেত্রেই হচ্ছে এই 10 সেন্টিমিটার যে পারদের যে দৈর্ঘ্য, সেটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, অর্থাৎ হচ্ছে 10 সেন্টিমিটার। তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা হচ্ছে একটা ম্যাথের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি যে একটা ধরো যে রোদ থার্মোমিটারের ক্ষেত্রে সেই রোদ থার্মোমিটারের ধরো রোদ থার্মোমিটারের নাম যে কোনো কিছু হতে পারে। রোদ থার্মোমিটারের বরফ বিন্দু বা হচ্ছে নিম্নবিন্দু হচ্ছে 4.5 ওহম। আর স্টিম বিন্দু বা বাষ্প বিন্দু হচ্ছে 9.5 ওহম। আর আমরা ধরো যে কোনো একটা র্যান্ডম তরলে স্থাপন করছি, তখন আমরা র্যান্ডম তরলে স্থাপন করার পরে আমরা তার রোধ বা উষ্ণতামিতিক ধর্ম যেটা, সেই উষ্ণতামিতিক ধর্ম সেটা আমরা পাইলাম হচ্ছে, আমি লিখি যে কোনো তরলে স্থাপন করলে উষ্ণতামিতিক ধর্মের বা এর উষ্ণতামিতিক ধর্ম কি, রোদ থার্মোমিটারের ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্মের নাম কি, রোদ। তো উষ্ণতামিতিক ধর্মের বা রোধ হয় 6.1 ওহম। তো এই ক্ষেত্রে আমাদের তরলের তাপমাত্রা নির্ণয় করতে হবে। তরলের তাপমাত্রা কত? তো এটার ক্ষেত্রে আমরা সলিউশন করার যদি একটু চেষ্টা করি, আমরা জানি কি, আমরা একটু আগে দেখে আসছি যে কোনো থার্মোমিটার তৈরির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে যে এটা, যে থিটা ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স সাইজ ডিভাইডেড বাই এক্স স্টিম ইন্টু এক্স সাইজ ইন্টু হচ্ছে এন। এখন আমি যদি এই সূত্রটা লিখি, থিটা ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স সাইজ ডিভাইডেড ভাগ এক্স স্টিম মাইনাস এক্স সাইজ ইন্টু এন। এখন আমাকে বলছে যে তরলের তাপমাত্রা কত। এখন এই তাপমাত্রা কত হতে পারে? যদি সেলসিয়াস ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ব্যবধান হবে একটা, যদি ফারেনহাইট ডিগ্রি হয় সেই ক্ষেত্রে ব্যবধান হবে একটা, যদি কেলভিন ডিগ্রি হয় তো সেই ক্ষেত্রে ব্যবধান হবে একটা। তো যেহেতু এই জায়গায় ডিনোট করে না, আমি এই জায়গায় বলে দিই যে তরলের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হবে। এখন আমাদের তরলের তাপমাত্রা নির্ণয় করতে হবে। তরলের তাপমাত্রা নির্ণয় করতে হলে এক্স থিটা কি উষ্ণতামিতিক ধর্মের বা রোধ হয় 6.1 ওহম, অর্থাৎ যে কোনো একটা র্যান্ডম তাপমাত্রায় আমরা পেয়ে গেলাম হচ্ছে তার তাপমাত্রা হচ্ছে 6.1 ওহম। এক্স সাইজ অর্থাৎ হচ্ছে যে বরফ বিন্দুর তাপমাত্রা হবে হচ্ছে 4.5 ওহম, কেননা হচ্ছে এই জায়গায় দেওয়াই আছে যে সেই বরফ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 4.5 ওহম। এক্স স্টিম বা বাষ্পবিন্দুর তাপমাত্রা দাঁড়াচ্ছে হচ্ছে 9.5, আর বরফ বিন্দুর তাপমাত্রা হচ্ছে 4.5
ইন্টু এখন হচ্ছে যে ব্যবধানের ক্ষেত্রে এই জায়গায় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি ফারেনহাইট বলা হয় তাহলে এই ব্যবধানটা হচ্ছে দাঁড়াবে হচ্ছে 180 ডিগ্রি প্লাস হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। যদি সেলসিয়াস বলা হয় তবে সেই ক্ষেত্রে দাঁড়াবে হচ্ছে ইন্টু 100 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যদি সেলসিয়াস বলে তাহলে সেলসিয়াসে, যদি ফারেনহাইট বলে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ফারেনহাইট। আমাদের শুধু হচ্ছে মেইনলি হচ্ছে শুধু সেলসিয়াসটা, যেহেতু সেলসিয়াসটা মনে রাখলেই হবে, তারপর সেলসিয়াস বের করার মাধ্যমে আমরা পরে ফারেনহাইটে কনভার্ট করে নিতে পারবো। তো আমরা শুধু যে স্কেলই থাকুক না কেন আমরা প্রথমে সেটাকে সেলসিয়াসে নিয়ে নিই, সেলসিয়াসে নিয়ে নিলেই তারপরে ওটাকে আমরা যে কোনো স্কেলে কনভার্ট করতে পারবো। তো এই জায়গায় যেহেতু সেলসিয়াস বলেছে, সেলসিয়াসের জন্য আমাদের ব্যবধানটা দাঁড়াবে হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এখানে ক্যালকুলেট করে পাই 6.1 থেকে 4.5 বাদ দিলে থাকে হচ্ছে 1.6, 9.5 থেকে 4.5 বাদ দিলে থাকে হচ্ছে 5 ইন্টু 100, হিসাব করলে আসে 32 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটাই যে এই 32 ডিগ্রি সেলসিয়াসে কোনো তরলের তাপমাত্রা হবে 6.1 ওহম। এটাকে যদি আমি একটু প্র্যাকটিক্যালি বুঝি, যে বরফ বিন্দু, রোদ থার্মোমিটার, তো একটা থার্মোমিটার আঁকার চেষ্টা করি, যে ধরো হচ্ছে এটা একটা থার্মোমিটার। এই থার্মোমিটারের ধরো হচ্ছে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 0 ডিগ্রি যখন সেলসিয়াস তখন তার বরফ বিন্দু হচ্ছে 4.5 ওহম, যেহেতু সেলসিয়াস স্কেল। যখন সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তখন সেই ক্ষেত্রে বাষ্পবিন্দু দেখাচ্ছে হচ্ছে 9.5 ওহম। এটার মধ্যে ব্যবধান হচ্ছে 100 এবং 32 ডিগ্রি যখন সেলসিয়াস উঠবে তখন সেই ক্ষেত্রে তাপমাত্রা রোদের মান দেখাবে হচ্ছে 6.1 ওহম। এতটুকু আমরা ক্লিয়ার। আমরা আরেকটা অঙ্ক যদি করি সেম টাইপেরই, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, যে একটা প্লাটিনাম রোদ থার্মোমিটারের ক্ষেত্রেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2.57 ওহম দেয় এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা 3.53 ওহম দেয়। এখন কোশ্চেন যেটা 33.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটাই কত পার্ট দিবে। এখানে তোমাদের সুবিধার জন্য বলে রাখি যে যেহেতু সেলসিয়াস স্কেল ব্যবধান n ইজ ইকুয়াল টু 100, এটা তোমরা একটু ট্রাই করো। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তুমি কমেন্টে জানাইতেও পারো করে। এটার উত্তর আসবে হচ্ছে 2.889 ওহম। সূত্র হচ্ছে ওটাই। এরপর আমাদের যেটা সেটা হচ্ছে স্থির বিন্দু ব্যবহার করে আমরা হচ্ছে তাপমাত্রা নির্ণয় করব। যে কোনো একটা স্থির বিন্দুর সাপেক্ষে আমরা তাপমাত্রা নির্ধারণ করব।
স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ। তাপমাত্রা স্কেল নির্ধারণ। তো তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে পানের ত্রৈধ বিন্দুকে হচ্ছে স্থির বিন্দু হিসেবে ধরা হয়। এটা হচ্ছে 1954 সালে আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থার অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী তাপমাত্রা পরিমাপে পানের ত্রৈধ বিন্দু অর্থাৎ যে স্থির বিন্দু, এই স্থির বিন্দুটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দুকে স্থির বিন্দু হিসেবে ধরা হয়। আর পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা হচ্ছে, আমরা যদি এটাকে TR দ্বারা ডিনোট করি, 273.16 কেলভিন। এখন আমরা জানি যে কোনো পদার্থের উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে তার তাপমাত্রার সমানুপাতিক। এটা যদি আমরা একটু সিম্পল করে যদি বোঝার চেষ্টা করি যে কীভাবে সমানুপাতিক, আমরা একটা সূত্র জানি যে তাপগতিবিদ্যার সূত্র থেকে যে কিউ ইজ ইকুয়াল টু ms ডেল থিটা, অর্থাৎ কতটুকু কাজ সম্পাদিত হয়েছে। এখানে m হচ্ছে কোনো বস্তুর ভর, s হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ বা আপেক্ষিক সত্যতা, আর থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এখন থার্মোমিটারের ক্ষেত্রে বা কোনো তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে যখন তাপমাত্রা পরিবর্তন হয়, যেমন পানির ক্ষেত্রেই যদি আমি বলি, একটা বরফ থেকে যখন একটা পানিতে পরিণত হয় তখন সেটার মধ্যে হচ্ছে কিছু পরিমাণ কাজ অবশ্যই সম্পাদিত হয়। আবার পানি থেকে যখন সেটা হচ্ছে বাষ্পতে পরিণত হয় তখন অবশ্যই সেটার মধ্যে কিছু কাজ সম্পাদিত হয়। অর্থাৎ এই তিনটা দশায়, বরফ থেকে যখন পানি, পানি থেকে যখন হচ্ছে বাষ্প, তখন এই তিনটা দশার মধ্যেই কিছু না কিছু পরিমাণ কাজ বা শক্তি সম্পাদিত হচ্ছে বা শক্তি ব্যয় হচ্ছে। তো সেই হিসেবেই আমরা বলতে পারি যে কিউ ইজ ইকুয়াল টু ডেল থিটা বা কিউ সমানুপাতিক ডেল থিটা। এখন আমরা যে বললাম যে উষ্ণতামিতিক যে ধর্ম তাপমাত্রার সমানুপাতিক, এটা কিভাবে? দেখো, উষ্ণতামিতিক ধর্ম মানে কি? উষ্ণতামিতিক ধর্ম মানে হচ্ছে কি, আমি সিম্পলভাবেই যদি বলি যে থার্মোমিটারের ক্ষেত্রে পদার্থের যে পারদের যে প্রসারণ সেটাই হচ্ছে উষ্ণতামিতিক ধর্মের দ্বারা উষ্ণতামিতিক ধর্ম। যে পারদের একটা প্রসারণ হবে সেটাই হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। রোদের ক্ষেত্রে রোদ বাড়বে বা কমবে সেটা হচ্ছে তার উষ্ণতামিতিক ধর্ম। তারপর হচ্ছে স্থির আয়তনের গ্যাসের ক্ষেত্রে তার হচ্ছে চাপ, গ্যাসের চাপ বাড়বে বা কমবে সেটাই হচ্ছে তার উষ্ণতামিতিক ধর্ম। আবার স্থির চাপ গ্যাসের ক্ষেত্রে স্থির আয়তনটা হচ্ছে পরিবর্তন হবে, সেটাই হচ্ছে তার উষ্ণতামিতিক ধর্ম। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মাধ্যমেই হচ্ছে আমাদের কিছু পরিমাণ কাজ সম্পাদিত হচ্ছে। তো এজন্যই আমরা বলতে পারি যে উষ্ণতামিতিক ধর্ম, এই কিউকেই আমরা পরবর্তীতে আমরা ডিনোট করতে পারি যে এটাই হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। তো আমরা যদি বলি উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স, আর তাপমাত্রাকে আমরা ডিনোট করি হচ্ছে টি দিয়ে। উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে এক্স, তাপমাত্রা টি, যেহেতু উষ্ণতামিতিক ধর্ম তাপমাত্রার হচ্ছে কি সমানুপাতিক, তাই বলা যায় যে এক্স সমানুপাতিক হচ্ছে টি। এখন আমরা দুইটা তাপমাত্রা ধরে নিই, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে আমাদের T2। এই দুইটা তাপমাত্রা আমরা ধরে নিছি। এখন T1 আর T2-তে আমাদের হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম আমরা ধরে নিলাম হচ্ছে x1 আর হচ্ছে x2। তাহলে এখন আমরা কি লিখতে পারি?
যে x1 তাপমাত্রার ক্ষেত্রে সেটা হচ্ছে T1, আর x2 তাপমাত্রার ক্ষেত্রে সেটা হবে T2। x1 এর ক্ষেত্রে লিখতে পারি যে x1 ইজ ইকুয়াল টু KT1, সমানুপাতিক ধ্রুবকের একটা সমানুপাতিক নিলাম। x2 এর ক্ষেত্রে আমরা লিখতে পারি x2 ইজ ইকুয়াল টু KT2। এখন এই দুইটা সমীকরণ, এটা ধরলাম সমীকরণ 1, এটা ধরলাম সমীকরণ 2। সমীকরণ 1 ডিভাইড ভাগ সমীকরণ 2 যদি ভাগ করি, x1 ডিভাইড ভাগ হচ্ছে x2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড ভাগ T2। এটাকে একটা সমীকরণ দিই, সমীকরণ 3। এখন পানির ত্রৈধ বিন্দু যে আমরা ধরে নিয়েছিলাম যে পানির ত্রৈধ বিন্দুর যে একটা আছে যে তাপমাত্রা হচ্ছে 273.16 কেলভিন। এখন আমরা ধরে নিই যে পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক যে ধর্ম, সেই উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে XTR। আর যে কোনো তাপমাত্রা টিতে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম হচ্ছে x। এখন এই সমীকরণ 3 থেকেই যদি আমি বলি যে সমীকরণ 3 থেকে আমরা পাই হচ্ছে x1 ডিভাইডেড ভাগ x2 ইজ ইকুয়াল টু T1 ডিভাইডেড ভাগ হচ্ছে T2। আমরা ধরে নিয়েছি যে ত্রৈধ বিন্দু হচ্ছে TTR, এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে T2। x2 ধরে নিলাম হচ্ছে XTR, যেটাকে আমরা x2 ডিনোট করলাম। অর্থাৎ পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা ধরে নিলাম T2, আর পানির ত্রৈধ বিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম সেটাকে আমরা ধরলাম x2। আর যে কোনো একটা তাপমাত্রা, সেই যে কোনো একটা তাপমাত্রাতে T1 ধরে নিলাম আমরা T, আর সেই তাপমাত্রাতে উষ্ণতামিতিক ধর্ম আমরা ধরে নিলাম x। সেই হিসেবেই বা x1কে আমরা লিখতে পারি x বা x1ই যদি আমি বলি, সমস্যা নাই। আর x2 আমরা ডিনোট করেছি যে পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাতে উষ্ণতামিতিক ধর্ম বা XTR। T1কে আমরা লিখলাম হচ্ছে T, বা যেই তাপমাত্রায় আমরা উষ্ণতামিতিক ধর্ম সেটা আমরা নির্ণয় করব যে তাপমাত্রার ক্ষেত্রে। আর স্থির বিন্দুর সাপেক্ষে যেহেতু, এর জন্য আমরা নির্ণয় করলাম হচ্ছে T2 হচ্ছে TTR। এখন সুতরাং আমাদের x দেওয়া থাকতে পারে, t বের করতে হতে পারে, আবার অনেক সময় t দেওয়া থাকতে পারে, x বের করতে হতে পারে। তো আমরা যদি t বের করি, যে স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা, যে তাপমাত্রা আমরা তাপমাত্রা নির্ণয় করব, তো সেই ক্ষেত্রে আসবে হচ্ছে t ইজ ইকুয়াল টু, এটা উল্টায় যাবে যদি, x ডিভাইডেড ভাগ XTR ইন্টু TR। আরও যদি সহজ করে লিখি, x ডিভাইডেড ভাগ XR ইন্টু 273.16 কেলভিন T। এই সমীকরণটাই হচ্ছে মূলত স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা নির্ধারণ, যেখানে x হচ্ছে যেই তাপমাত্রায় নির্ণয় করতে চাই সেই তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম। আর XR হচ্ছে ত্রৈধ বিন্দুতে হচ্ছে উষ্ণতা মিতিক ধর্ম, আর T হচ্ছে আমরা তাপমাত্রা নির্ণয় করব। এখন আমরা যদি একটা অঙ্ক দেখি তাহলে বিষয়টা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। যে একটা স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে
স্থির আয়তন গ্যাস থার্মোমিটারে পানির ত্রৈধবিন্দুতে অর্থাৎ 273-এ পানির ত্রৈধবিন্দুতে চাপ, কারণ কি স্থির আয়তনে কি চাপ পরিবর্তন হয়, চাপ হচ্ছে 20 নিউটন পার মিটার স্কয়ার, এবং শুষ্ক বরফে 14.3 নিউটন পার মিটার স্কয়ার চাপ প্রদর্শন করে, তাহলে আমাদেরকে তাপমাত্রা নির্ণয় করতে হবে। অর্থাৎ যেই তাপমাত্রা নির্ণয় করতে চাই সেই তাপমাত্রার উষ্ণতামিতিক ধর্ম আমাদের দেওয়া আছে 14.3। এখন হচ্ছে আমাদের যে শুষ্ক বরফের তাপমাত্রা কত, শুষ্ক বরফের তাপমাত্রা কত। তো আমাদের এই সব সূত্র যখন, এই সূত্রটা কখন ইউজ করতে হবে এটা অনেক সময় মাথার মধ্যে যে আগের সূত্রটা ইউজ করবো নাকি এই সূত্রটা ইউজ করব। তো যখনই আমাদের হচ্ছে যে ত্রৈধবিন্দু কথাটা উল্লেখ থাকবে, ত্রৈধবিন্দু কথাটা যখনই উল্লেখ থাকবে তখনই হচ্ছে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। যে ত্রৈধবিন্দু কথাটা ইউজ আছে মানেই হচ্ছে আমাদেরকে এই সূত্র ইউজ করতে হবে। এটা আমরা বুঝে গেছি। তো এখন হচ্ছে এটাকে আমরা যদি সলভ করার চেষ্টা করি, যে সলিউশন, আমরা জানি কি টি, অর্থাৎ হচ্ছে আমাদেরকে তাপমাত্রা নির্ণয় করতে হবে। এক্স কি হচ্ছে যেই তাপমাত্রা নির্ণয় করতে চাই সেই তাপমাত্রায় হচ্ছে কি উষ্ণতামিতিক ধর্ম। উষ্ণতামিতিক আমাদের এই জায়গায় ধর্ম কি, আমরা কোন তাপমাত্রা নির্ণয় করতে চাই, যে শুষ্ক বরফে 14.3 নিউটন পার মিটার স্কোয়ার চাপ প্রদর্শন করে। অর্থাৎ যেই তাপমাত্রা নির্ণয় করতে চাই সেই তাপমাত্রা আমাদের উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে 14.3 নিউটন পার মিটার স্কোয়ার। তো আমরা লিখতে পারি এই জায়গায় যে এই জায়গায় এক্স এর মান হচ্ছে, এই জায়গায় এক্স এর মান হচ্ছে 14.3 এক্স আর, অর্থাৎ হচ্ছে কি ত্রৈধবিন্দুতে উষ্ণতামিতিক ধর্ম, ত্রৈধবিন্দুতে চাপ কত, উষ্ণতামিতিক ধর্ম কত 20 নিউটন পার মিটার স্কয়ার ডিভাইড বাই 20 ইন্টু 273.16 কেলভিন। এখন এখান থেকে হিসাব করলে ক্যালকুলেটরে আসবে হচ্ছে 195.31 কেলভিন। এটাই হচ্ছে অ্যান্সার। এখন হচ্ছে ক্যালভিন, যদি এই জায়গায় বলতো যে সেলসিয়াসে কত তাহলে আমরা নির্ণয় করতে পারতাম, যদি বলতো যে ফারেনহাইটে কত সেক্ষেত্রেও আমরা হচ্ছে নির্ণয় করতে পারতাম। তবে এটার জন্য হচ্ছে আমাদের একটু একটা সূত্র জানা দরকার, সেই সূত্রটা হচ্ছে আমরা একটু জেনে নিই। এই সূত্রটা আমরা অনেকেই জানি, তারপর হচ্ছে আমরা একটা জেনে নিই। নতুন পেজে অ্যাড করে নিলাম। আমরা যে একটা সূত্র জেনে আসছি যে থার্মোমিটার, আমরা যে কোনো একটা থার্মোমিটার ঠিক আছে তৈরি করব, সেই থার্মোমিটারের ক্ষেত্রে যে আমরা জেনে নিছি যে থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড ভাগ এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু এন। এখানে হচ্ছে যদি সেলসিয়াস স্কেল হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ব্যবধান হবে 100 ডিগ্রি সেলসিয়াস। যদি হচ্ছে ফারেনহাইট স্কেল হয় তবে সেক্ষেত্রে হবে 180 ডিগ্রি ফারেনহাইট ইন্টু হচ্ছে 32। এখন এরকম তো অনেক কিছু মনে রাখা যাবে না যে ক্যালভিনের ক্ষেত্রে কত হবে, ইসের ক্ষেত্রে কত হবে। তো আমরা হচ্ছে
তিনটে স্কেল ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন বা যে কোনো যদি স্কেল হোক না কেন, সকল তাপমাত্রার স্কেলেই হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সকল তাপমাত্রার স্কেলে হচ্ছে তাপমাত্রা মানে যে কোনো একটা তাপমাত্রা, যেই তাপমাত্রা আমরা নির্ণয় করতে চাই সেই তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইডেড ভাগ ঊর্ধ্ব স্থির বিন্দু, আমি একটু শর্টকাটের জন্য ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির, আচ্ছা আমি এই লিখে দিই যে নিম্ন স্থির বিন্দু, এটা এর অনুপাত সবসময় সমান হবে। ধরো আমরা তিনটা থার্মোমিটার হচ্ছে আমরা নিলাম, ঠিক আছে? সেই তিনটা থার্মোমিটারের ক্ষেত্রে হচ্ছে একটা নিলাম হচ্ছে ফারেনহাইট, একটা নিলাম হচ্ছে সেলসিয়াস, আর একটা নিলাম হচ্ছে কেলভিন। তো থার্মোমিটার তিনটার বরফ বিন্দু আর স্ফুটনাঙ্ক যে বিন্দু, এই দুইটা বিন্দু হচ্ছে সেলসিয়াস স্কেলে, ফারেনহাইট স্কেলে আর হচ্ছে কেলভিন স্কেলের ক্ষেত্রে সমান দূরত্ব হচ্ছে আমাদের নির্দেশ করবে। কিভাবে আমি যদি বলি যে ধরো এটা হচ্ছে একটা তরল, একটা পাত্রে তরল রাখা আছে, তো এখন এই তরলের তাপমাত্রা কিন্তু একটা নির্দিষ্ট, এই তরলের তাপমাত্রা কিন্তু বুঝো কিন্তু কথাটা ভালো মতো যে এই তরলের তাপমাত্রা কিন্তু একটা নির্দিষ্ট। তো তরলের তাপমাত্রা নির্দিষ্ট হওয়ার কারণে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে একটা আলাদা পাঠ প্রদর্শন করবে, ফারেনহাইট স্কেলে সেটা আলাদা একটা পাঠ প্রদর্শন করবে, কেলভিন স্কেলে আলাদা একটা পাঠ প্রদর্শন করবে, রোধের ক্ষেত্রে আলাদা একটা পাঠ প্রদর্শন করবে। কিন্তু এই যে রোধ স্কেলে যেটা দেখাবে, সেলসিয়াস স্কেলে যেটা দেখাবে, কেলভিন স্কেলে যেটা দেখাবে কিংবা ফারেনহাইট স্কেলে যেটা দেখাবে, সেইটা কিন্তু মূলত এই একটা পদার্থই বা একটা পানির তাপমাত্রাই বা একটা বস্তুর তাপমাত্রাই তা প্রদর্শন করতেছে। এটা কিন্তু ক্লিয়ার, এটা কিন্তু একদম পুরা সোজা একটা বাংলা কথা যে আমরা হচ্ছে যে যেই থার্মোমিটার আমি বানাই না কেন, ধরো আমার নাম হচ্ছে আসিফ, আমি আসিফ নামক একটা থার্মোমিটার বানাইলাম, তো এই থার্মোমিটারের ক্ষেত্রে দেখা যাবে যে এই তরলের তাপমাত্রা দেখা যাইতেছে হচ্ছে 50 ডিগ্রি, রোদ থার্মোমিটারের ক্ষেত্রে দেখা যাইতেছে 75 ওহম, কেলভিনের ক্ষেত্রে দেখা যাইতেছে হচ্ছে 32, ফারেনহাইটের ক্ষেত্রে দেখা যাইতেছে হচ্ছে 51, স্থির চাপে দেখা যাইতেছে হচ্ছে 20 প্যাসকেল, এটসেট্রা এটসেট্রা। আরও যদি থার্মোমিটার নিই তাহলে হচ্ছে আরও দেখা যাবে। কিন্তু এই যে 20 প্যাসকেল, তারপর হচ্ছে 51 কেলভিন, 32 ডিগ্রি সেলসিয়াস, 75 ওহম, 50 ডিগ্রি ফারেনহাইট বা 50 কেলভিন যেটাই বলি না কেন, সেটা কিন্তু এই পানির একটা পানিরই তাপমাত্রা। এটা কিন্তু সেলসিয়াস স্কেলে একটা হচ্ছে পার্ট দেখাচ্ছে বা কেলভিন স্কেলে এটা অন্য আরেকটা পদার্থ হয়ে যাচ্ছে, আর কেলভিন স্কেল অন্য একটা পদার্থ হয়ে যাচ্ছে, স্থির আয়তনের পদার্থ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু বিষয়টা না। তো এই যে অনুপাতটা তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইড বা ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এই যে তাপমাত্রা আছে, এই যে অনুপাতটা, এই অনুপাতটা হচ্ছে সবসময় সমান হবে। এখন এই তাপমাত্রা মাইনাস নিম্ন স্থির বিন্দু ডিভাইড বা ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস নিম্ন স্থির বিন্দু, এটা কীভাবে আসলো? এখন এটা আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু হচ্ছে এটা আমাদের হচ্ছে এইচএসসির জন্য আমাদের দরকার নেই। তো শুধু এটা মাত্র মনে রাখো যে থার্মোমিটারের ক্ষেত্রে যে আমরা যেই থার্মোমিটারই তৈরি করি না কেন, সেটা হচ্ছে বিভিন্ন, আমরা একই বস্তুতে যদি আমরা যে কোনো থার্মোমিটার প্রবেশ করাই না কেন, সেটা হয়তো বিভিন্ন থার্মোমিটারের ক্ষেত্রে বিভিন্ন প্রদর্শন করবে, বিভিন্ন তাপমাত্রা প্রদর্শন করবে। যে অপর ভাইয়ের ক্ষেত্রে অপার তাপমাত্রা প্রদর্শন করবে, অভিভাবের ক্ষেত্রে অভিভাবের তাপমাত্রা প্রদর্শন করবে, আসিফের ক্ষেত্রে আসিফের তাপমাত্রা প্রদর্শন করবে, সেলসিয়াসের সেলসিয়াস, কেলভিনে কেলভিন, ফারেনহাইটে ফারেনহাইট, রোধে রোধ, স্থির আয়তন স্থির আয়তন, কিন্তু যাই হোক না কেন এই অনুপাতটা কিন্তু আমাদের সবসময় সমান থাকবে। তো সেটাই যদি সমান থাকে তাহলে মুছে ফেলি, সেটাই সমান যদি হয় তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরবিন্দু তাপমাত্রাকে আমরা ডিনোট করলাম হচ্ছে এক্স দিয়ে, মাইনাস নিম্ন স্থিরবিন্দু হচ্ছে মেল্টিং পয়েন্ট ডিভাইড ভাগ ঊর্ধ্ব স্থিরবিন্দু বা হচ্ছে বয়লিং পয়েন্ট মাইনাস এম। এইটা হচ্ছে যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে যে আমরা কত পার্টটা পাবো সেই পার্টটা হচ্ছে এক্স, সেই পার্টটাই হচ্ছে কিন্তু এক্স, যে তাপমাত্রাটা হচ্ছে কত, যে সেই তাপমাত্রায় কতটা পার্ট দিবে সেটাই হচ্ছে এক্স।
যে এটা হচ্ছে ধরো আমি কী নাম দিব, আসিফের ক্ষেত্রে এ, যে এ তাপমাত্রায় এটা হচ্ছে কত ডিগ্রি দিবে, যে আবিদ নামক হচ্ছে থার্মোমিটারটা আমি একটা বস্তুর মধ্যে থার্মোমিটারটা একটা বস্তুর মধ্যে ডুবিয়েছি বা একটা বস্তুর মধ্যে আমি এটাকে ঢুকিয়েছি। তো তখন হচ্ছে এই আবিদ নামক থার্মোমিটারটা কত পাঠ দিবে সেটাই হচ্ছে এই এক্স। এতটুকু আমরা বুঝতে পারছি। যদি নাও বুঝতে পারো তাহলে এটা আমাকে আবার বলবো, আমি আবার করবো। কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা যেই থার্মোমিটারই প্রবেশ করাই না কেন বস্তুর তাপমাত্রা কিন্তু একই থাকছে, থার্মোমিটার ভেদে তাপমাত্রা হচ্ছে ভিন্ন দেখাচ্ছে। আবিদ হচ্ছে ভিন্ন দেখাবে, আসিফ ভিন্ন দেখাবে, রাকিব ভিন্ন দেখাবে, অপার ভাই ভিন্ন দেখাবে, অভি ভাই ভিন্ন দেখাবে, সেলসিয়াস স্কেল ভিন্ন দেখাবে, কেলভিন স্কেল ভিন্ন দেখাবে। এটা সব স্কেলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন দেখাবে, কারণ তারা হচ্ছে ঊর্ধ্ব স্থিরবিন্দু নিম্ন স্থিরবিন্দু হচ্ছে আলাদা ধরে নিয়েছে, সেই জন্য হচ্ছে আলাদা দেখাবে। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু হয় 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে শেষ হয়। ফারেনহাইটের ক্ষেত্রে 32 ডিগ্রি গিয়ে শুরু হয়, 180-তে গিয়ে শেষ হয়। কেলভিন স্কেলের ক্ষেত্রে 273 থেকে শুরু হয় আর হচ্ছে শেষ হয় 373-এর ক্ষেত্রে। তো সেই হিসেবে যদি আমি বলি যে এটা হচ্ছে এক্স হচ্ছে যে কোনো একটা থার্মোমিটার র্যান্ডম হচ্ছে একটা পার্ট। তো সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে আমরা কি সি, মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিভাইড ভাগ বয়লিং পয়েন্ট হচ্ছে 100 মাইনাস হচ্ছে 0। ফারেনহাইটের ক্ষেত্রে এফ মাইনাস 32 ডিভাইডেড ভাগ 212 মাইনাস 32। কেলভিন স্কেলের ক্ষেত্রে কেলভিন মাইনাস 273.15ও বলে, অনেকে 16ও বলে, ডিভাইডেড ভাগ 373.16 মাইনাস 273.16। এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস এম ডিভাইডেড বাই বি মাইনাস এম সি ডিভাইডেড ভাগ 100, এফ মাইনাস 32 ডিভাইড ভাগ 180, কে মাইনাস 273.16 ডিভাইডেড ভাগ 100, এক্স মাইনাস এম ডিভাইডেড ভাগ বি মাইনাস এম সি ডিভাইডেড ভাগ, অর্থাৎ আমরা যদি এতটুকু নেই তাহলে সেই ক্ষেত্রে যে ভাগ করে দিলাম এফ মাইনাস 32 ভাগ 9, কে মাইনাস 273.16 ডিভাইডেড ভাগ 5। এটাই হচ্ছে মূলত সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। আশা করি আমি আমার যতটুকু বোঝানোর সাধ্য ছিল ততটুকু বোঝানোর আমি চেষ্টা করছি। তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা নিচে কমেন্টে বা পেজে নক দিয়ে আমাদের কাছ থেকে জেনে নিতে পারো। তো এই বিষয়ক আমরা যদি একটা ম্যাথ করি, পরবর্তীতে একটা পেজ নিই, যে এটা হচ্ছে অনেক সময় আসে এমসিকিউতে, সেটা মুখস্থ রাখতে হয় যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দিবে। তো আমরা যদি সলিউশন করার চেষ্টা করি, যে সি আমরা গত স্লাইড থেকে জেনে নিয়েছি, সি ডিভাইড বাই 5 এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। তো কোন তাপমাত্রা একই পাঠ দিবে, তো একই পাঠ যদি দেয় তাহলে হচ্ছে সেলসিয়াসেও যত দেখাবে ফারেনহাইটেও তত দেখাবে, সেই পাঠটা একই হবে। তো বা আমরা বলতে পারি যে এক্স ডিভাইডেড বাই 5 এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটা যদি আমরা এদিকে নিয়ে নিই তাহলে হচ্ছে 9x, আর এই যদি গুণ করে নিই 5x মাইনাস 160 বা 4x মাইনাস 160, অতএব x ইজ ইকুয়াল টু -40, অর্থাৎ -40 ডিগ্রি সেলসিয়াসে আর -40 ডিগ্রি ফারেনহাইটে
এই দুই তাপমাত্রা অর্থাৎ -40 এসে সেলসিয়াস স্কেলেও যে তাপমাত্রা দেখাবে ফারেনহাইট স্কেলেও সেই একই তাপমাত্রায় দেখাবে। এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা যদি আরেকটা কোশ্চেন যদি নেই, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য হচ্ছে 40 ডিগ্রি হবে, অর্থাৎ পার্থক্যটা হবে কি 40 ডিগ্রি। যে সেলসিয়াস স্কেলে ধরো দেখা গেছে যে 32, ফারেনহাইট স্কেলে দেখা গেছে হচ্ছে 62। আবার এমন হতে পারে যে সেলসিয়াস স্কেলে দেখা গেছে হচ্ছে 32, ফারেনহাইট স্কেলে সেটা দেখা গেছে হচ্ছে কত আসবে, 32 থেকে 40 দিলে হচ্ছে -2, অর্থাৎ মাইনাসেও চলে যেতে পারে বা প্লাসেও হতে পারে, যে কোনো কিছু। যে সেলসিয়াসের চেয়েও ফারেনহাইট স্কেল বড় হতে পারে, ফারেনহাইটের চেয়েও সেলসিয়াস। আচ্ছা আমি আগে কোশ্চেনটা লিখি, সরি কোশ্চেনটা লিখতে একটু ভুল হয়ে গেছে, যে কোশ্চেনটা না লিখেই আগে ডিসকাশন করা শুরু করছি। আশা করি তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য হচ্ছে 40 ডিগ্রি হয়। এখন আমি যদি ধরি যে সেলসিয়াসের ক্ষেত্রে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা হচ্ছে 60, ধরলাম 60 ডিগ্রি, তখন এইটার ক্ষেত্রে পার্থক্য যদি ফারেনহাইটে যদি বেশি হয়, তাহলে ফারেনহাইটে ধরো যে সেটা দেখাইতেছে হচ্ছে 100 ডিগ্রি ফারেনহাইট। আবার এটাও তো হতে পারে যে তখন সেটা দেখাইতেছে হচ্ছে 20 ডিগ্রি ফারেনহাইট, যে কোনো কিছুই হতে পারে। আবার ফারেনহাইট স্কেলের ক্ষেত্রেও সেম, যে সেটা যদি হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট যদি দেখায়, তাহলে সেখানের ক্ষেত্রে দেখাতে পারে হচ্ছে যে 10 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কি যে কোনো কিছু হতে পারে। তো আমরা ধরে নিই যে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে পার্ট হবে হচ্ছে এক্স। আমি পরবর্তী একটা পেজ নিই, সলিউশন। ধরি সেলসিয়াস স্কেলে পার্ট হচ্ছে এক্স। এখন ফারেনহাইট স্কেলে পার্ট কি হবে, পার্থক্য বলছে কত, 40 ডিগ্রি হবে পার্থক্য। তো ফারেনহাইট স্কেলে এই এক্স এর চেয়ে, এই যে একটা উদাহরণ দিয়ে যে বুঝাইছি, যে এক্স এর চেয়ে হচ্ছে কি প্লাস হতে পারে, অর্থাৎ কি কমও হতে পারে, আবার হচ্ছে কি বেশিও হতে পারে। আবার ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে যেহেতু আমরা সেলসিয়াস স্কেলে এক্স হিসেবে ডিনোট করে নিচ্ছি, তো এক্স এর চেয়ে এক্স -40 হতে পারে, আবার হচ্ছে কি হতে পারে এক্স +40ও হতে পারে। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি যে যেহেতু আমরা সেলসিয়াস স্কেলের পার্টটাকে এক্স দিয়ে ডিনোট করছি, তো ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে পার্ট হবে হচ্ছে এক্স +-40। তো আমরা এখন সূত্র জানি, কি জানি যে c/5 f-32/9। এখন আমরা সিকে কি দিয়ে ডিনোট করছি, সেলসিয়াস স্কেলের পার্ট কত, সেলসিয়াস স্কেলের পার্ট হচ্ছে x/5, আর ফারেনহাইট স্কেলের পার্ট কত আসবে x +-40 -32/9। তো এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই আর গুণ করি, 9x / 5x +-200 -160, বা এই 9 5xটাকে যদি এই পাশে আমরা যদি নিয়ে যাই তাহলে আসবে 4x। হাতে ক্যালকুলেশন করার ট্রাই করব, +-200 -160 বা 4x প্লাস পজিটিভ চিহ্ন নিয়ে আগে 200 -160, পাশে সাইড নোট পজিটিভ চিহ্ন নিয়ে, বা 4x হচ্ছে 40
অতএব x এর মান আসবে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। আবার যদি নেগেটিভ চিহ্ন নিই, আবার নেগেটিভ চিহ্ন নিয়ে আসবে হচ্ছে 4x মাইনাস 200 মাইনাস 160 আসবে হচ্ছে মাইনাস 360 ডিগ্রি। এক্স এর মান আসবে হচ্ছে মাইনাস 90 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু আমরা এক্স এর মান বের করে ফেলছি। তো এক্স এর মান যেহেতু আমরা বের করে ফেলছি, এখন আমরা হচ্ছে ফারেনহাইট স্কেল বলছে যে কোন তাপমাত্রা, এটা তো আমরা সেলসিয়াসে বের করলাম। তো বোর্ডে অনেক সময় যে এটাতে 2 মার্ক দিতে পারে, সেলসিয়াস স্কেল রেখলে 2 মার্ক দিতে পারে, আবার কোনো ভালো ভালো টিচার ফুল মার্কও দিতে পারে। যদি 3 মার্কের কোশ্চেনে আসে বা 4 মার্কের কোশ্চেনে আসে তাহলে ফুল মার্কও দিয়ে দিতে পারে। তো আমরা ফারেনহাইট স্কেলেরটা হচ্ছে আমরা এখন নির্ণয় করব। এখান থেকেই আমরা সরাসরি নির্ণয় করতে পারি যে 10 ডিগ্রি যখন সেলসিয়াস যখন পজিটিভ চিহ্ন নিছি, তো আমরা এখন আর সূত্র দিয়ে যে c/5 আবার বসাবো, আবার বসে এরকম করার দরকার নাই। যে আমরা যখন হচ্ছে সূত্র ইউজ করলাম যে ফারেনহাইট স্কেলের পার্ট হচ্ছে কি এক্স হচ্ছে প্লাস মাইনাস 40। তো ফারেনহাইট স্কেলের পার্টটা আমরা বের করি যে যখন পজিটিভ চিহ্ন নিয়ে আমরা সেলসিয়াসের ক্ষেত্রে পাইলাম কত, সেলসিয়াস স্কেলে পার্ট দেখিয়েছে আমাদের হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমাদের ফারেনহাইট স্কেলে দেখাবে ফারেনহাইট স্কেলে দেখাবে 10 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি বা 50 ডিগ্রি ফারেনহাইট। আর নেগেটিভ চিহ্ন যখন আমরা নিলাম তখন হচ্ছে নেগেটিভ চিহ্ন নিয়ে সেলসিয়াস স্কেলে দেখাইছে কত, -90। বোর্ডের ক্ষেত্রে একটু ব্যাখ্যা করে লেখা উচিত, না হলে টিচার অনেক সময় মার্ক দিতে চায় না। তাপমাত্রা হচ্ছে -90 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে হবে -90 -40 ডিগ্রি, অর্থাৎ আসবে -130 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ আমাদের উত্তর কিন্তু হচ্ছে যদি সেলসিয়াস স্কেলে চাই তাহলে হচ্ছে উত্তর হচ্ছে আমাদের হচ্ছে দুইটা। সেলসিয়াস স্কেল হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে -90 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলে যখন 10 সেলসিয়াস স্কেল যখন 10 তখন ফারেনহাইট হচ্ছে 50 ডিগ্রি ফারেনহাইট, আর যখন -90 ডিগ্রি সেলসিয়াস তখন হচ্ছে সেটা হচ্ছে -130 ডিগ্রি ফারেনহাইট। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। অর্থাৎ হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার্থক্য হবে 40, আর -90 ক্ষেত্রে পার্থক্য হবে 40। তো আজকের ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্তই। আমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা সেটা হচ্ছে কমেন্ট বক্সে করবা বা পেজে করতে পারো, পেজে সরাসরি আমাদেরকে নক দিবা। আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তারপরে হচ্ছে কার্ণচক্র, এগুলো বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। আজকে এতটুকু পর্যন্তই। হাতের লেখা হয়তো খারাপ হয়েছে, বুঝতেও হয়তো বা তোমাদেরকে কিছু বুঝতেও হয়তো সমস্যা থাকতে পারে। যদি সমস্যা থাকে তাহলে আমাদেরকে নির্দ্বিধায় কোশ্চেন করবা, আমরা যথাসাধ্যভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আবারও হাজির হব। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র চেষ্টা করব এই চ্যাপ্টারটাকে 2টা বা 3টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়ার। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।